আজ 4 জুলাই শনিবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই অল্প কিছু হেডলাইন্স। শক্তিপুর থানার ওসিকে বাবা বলে কটাক্ষ হুমায়ুন কবিরের, নতুন করে বিতর্ক। বাবরি মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন হুমায়ুন কবির, সকলের কাছে দোয়া চাইলেন বিধায়ক। রাজ্যে আসছে 2100 কোটির বিনিয়োগ, টাটা গোষ্ঠীকে নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও রয়েছে আরো অনেক খবর। এবার আসছি বিস্তারিত সংবাদে। রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবিরকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। এবার থানার তলব প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শক্তিপুর থানার ওসিকে উদ্দেশ্য করে বাবা মাকে টেনে কটাক্ষ করলেন তিনি। তার এই মন্তব্য ঘিরে ফের রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। গত কয়েকদিন ধরেই হুমায়ুন কবিরের সেটা ভাঙা মার মন্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা চলছে। সেই ঘটনার জেরে শক্তিপুর থানা ও রেজিনগর থানা থেকে তাকে হাজিরার নোটিশ দেওয়া হয়েছে। তবে শুরু থেকেই এই তলবকে গুরুত্ব দিচ্ছেন না বলে স্পষ্ট করেছেন হুমায়ুন। শুক্রবার শক্তিপুর থানায় তার হাজিরা দেওয়ার কথা থাকলেও তিনি আগেই জানিয়েছিলেন সেখানে যাবেন না। এদিন সেই অবস্থান আরো স্পষ্ট করে শক্তিপুর থানার ওসিকে আক্রমণ করেন তিনি। হুমায়ুন বলেন, ওসি যেখানে যাচ্ছে সেখানেই বলছে আমার বাপ এসেছে, আজ যাচ্ছি না, তবে আমি এসপিকে জানিয়ে শক্তিপুর থানায় হাজির হব। আমার নতুন বাবার সঙ্গে দেখা করতে যাব, প্রয়োজনে মাকে নিয়ে যাব, তার স্বামীকে চিনতে পারে কিনা দেখব। এরপর তিনি জানান, শনিবার রেজিনগর থানায় হাজিরা দিতে যাব, জমায়েত করে হাজিরা দিতে যাব, 1000 লোক নিয়ে যাব। আমাকে গ্রেফতার করে নিয়ে গেলে আমার সঙ্গে 1000 লোক যাবে। বাবরি মসজিদে জুম্মার নামাজ আদায় করলেন হুমায়ুন কবির, সকলের কাছে দোয়া চাইলেন বিধায়ক। গতকাল অর্থাৎ শুক্রবার জুম্মার দিনে বাবরি মসজিদে জুম্মার নামাজ পড়লেন রেজিনগরের বিধায়ক হুমায়ুন কবির। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে সেই কথা জানিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং সকলকে জুম্মার শুভেচ্ছা জানান। পোস্টে হুমায়ুন কবির লেখেন, পবিত্র জুম্মার নামাজ তার কাছে একটি পরম প্রশান্তির মুহূর্ত। তিনি জানান, আল্লাহর অশেষ রহমত এবং সকলের দোয়ায় বাবরি মসজিদের নির্মাণ কাজ এগিয়ে চলেছে। পাশাপাশি মসজিদের পরিবেশও এক পবিত্র প্রশান্তি বিরাজ করছে বলে উল্লেখ করেন তিনি। বিধায়ক আরও প্রার্থনা করেন, আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন এবং সবাইকে সঠিক পথে চলার পাশাপাশি জনসেবামূলক কাজ করে যাওয়ার তৌফিক দান করেন। পোস্টের শেষে হুমায়ুন কবির সকলের উদ্দেশ্যে পবিত্র জুমার শুভেচ্ছা জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন। রাজ্যে আসছে 2100 কোটির বিনিয়োগ, টাটা গোষ্ঠীকে নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের 2 মাসের মধ্যেই লগ্নিও কর্মসংস্থানে গতি এসেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, খুব শীঘ্রই রাজ্যে 2100 কোটি টাকার 2টি বড় শিল্প বিনিয়োগের ঘোষণা হতে পারে। এর মধ্যে 600 কোটি টাকার একটি হোশিয়ারি কারখানা এবং 1500 কোটি টাকার একটি আধুনিক ইস্পাত কারখানা গড়ার প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শ্রম নিবিড় হোশিয়ারি শিল্পে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, চলতি বছরের মধ্যেই আরো কয়েকটি সুনির্দিষ্ট লগ্নির প্রস্তাব ঘোষণা করা হবে। শিল্পমন্ত্রী তাপস রায়ের নেতৃত্বে গঠিত ক্যাবিনেট সব কমিটি নতুন শিল্পনীতি তৈরির কাজ করছে। আগামী সেপ্টেম্বরে নতুন সরকারের প্রথম শিল্প সম্মেলনে সেই নীতি প্রকাশ হতে পারে। সিঙ্গুর টাটা প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, টাটাকে সিঙ্গুরে জমি দেওয়ার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তবে পশ্চিমবঙ্গ সরকার চাই টাটা গোষ্ঠী রাজ্যে একটি নতুন আধুনিক সেমিকন্ডাক্টর তৈরির ইউনিট এবং ডেটা সেন্টার গড়ে তুলুক। এই বিষয়ে আগামী দিনে টাটা গোষ্ঠীর সঙ্গে নবান্ন সরাসরি আলোচনা করবে বলেও তিনি জানান। যিনি কণ্ঠরোধ করেন তার কথা শুনবো না, বিধায়কদের অনুষ্ঠান থেকে ওয়াকআউট করলেন কুণাল ঘোষ। শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্যদের অভিমুখীকরণ কর্মসূচিতে যোগ দিয়েও ওয়াকআউট করেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। লোকসভার স্পিকারের ভূমিকা নিয়ে তীব্র আপত্তি জানিয়ে তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসকে ভাঙার চেষ্টায় একটি বিশেষ গোষ্ঠীকে উৎসাহ দেওয়া হচ্ছে। তার দাবি, বিধানসভার তরফে অনুষ্ঠান হওয়ায় যোগ দেওয়া তার দায়িত্ব ছিল, কিন্তু কার বক্তব্য শুনবেন তা তার ব্যক্তিগত সিদ্ধান্ত। কুণাল ঘোষ নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। পাশাপাশি বিধানসভার স্পিকারকে আক্রমণ করে অভিযোগ করেন, বিরোধী দল গঠনের সময় তাকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছিল এবং তার কণ্ঠরোধ করা হয়েছিল। তিনি স্পষ্ট করেন, অনুষ্ঠান বয়কট করেননি, বরং প্রতিবাদ জানাতেই ওয়াকআউট করেছেন। এই ঘটনাকে ঘিরে তৃণমূলের কালীঘাটপন্থী ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পন্থী শিবিরের সংঘাত নিয়ে নতুন করে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল, আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়।
তৃণমূল ভবনের গেটে তালা লাগালো ঋতব্রত তৃণমূল। তারপরেই সেখানে হাজির কুণাল ঘোষ। আসল তৃণমূল কংগ্রেসকে ঘিরে আইনি লড়াই এর মধ্যেই শুক্রবার কলকাতার মেট্রোপলিটনের দলীয় কার্যালয় দখল করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। বৈঠক শেষে কার্যালয়ের মূল গেটে তালা ঝুলিয়ে বেরিয়ে যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরাদ হাকিম, সন্দীপান সাহা, জাভেদ খান ও আকরুজ্জামান সহ একাধিক নেতা। আকরুজ্জামান জানান, এই কার্যালয়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের ইতিহাস ও আবেগ জড়িয়ে রয়েছে, তাই এর দায়িত্ব নিজেদের হাতে নেওয়া জরুরি ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বিধায়ক কুণাল ঘোষ। তিনি কর্মীদের শান্ত থাকার বার্তা দিয়ে ঋতব্রত শিবিরের পদক্ষেপকে দায়িত্বজ্ঞানহীনতা বলে কটাক্ষ করেন। কুণালের অভিযোগ, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে জলাভূমি ভরাট, জমি দখল ও রেজিস্ট্রেশন সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছেন, আর সেই অভিযোগে অভিযুক্তদেরই মঞ্চের জায়গা দেওয়া হয়েছে। তিনি আরো দাবি করেন, নির্বাচনের ধাক্কার পর কর্মীরা যখন নেতাদের পাশে আশা করছেন, তখন কিছু নেতা দলকে অস্থির করছেন। গোটা পরিস্থিতির দায়িত্বশীলতার সঙ্গে মোকাবিলা করা হবে বলেও জানান কুণাল ঘোষ। 21শে জুলাইয়ের ঘটনার সুবিচার চেয়ে শুভেন্দুকে চিঠি কাকলির। মমতা সরকারের বিরুদ্ধে তোপ। 1993 সালের 21শে জুলাই ধর্মতলায় পুলিশি গুলি বর্ষণের ঘটনার 33 বছর পর প্রকৃত বিচার এবং দোষীদের শাস্তির দাবিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠিয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। চিঠিতে তিনি অভিযোগ করেছেন, শহীদদের বিচারের প্রতিশ্রুতি দিয়ে 2011 সালে ক্ষমতায় এলেও পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দোষী আমলা, পুলিশ আধিকারিক এবং বাম নেতাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি পদক্ষেপ নেয়নি। তার দাবি, তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে গ্রেপ্তার বা বিচার না করে মন্ত্রী ও পরে রাজ্যসভার সাংসদ পদে দিয়ে পুরস্কৃত করা হয়েছিল। চিঠিতে কাকলি 2014 সালের বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় কমিশনের রিপোর্টের উল্লেখ করে দাবি করেন, গুলিবর্ষণ ছিল অপ্ররোচিত, অসাংবিধানিক ও অপ্রয়োজনীয়। তিনি অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ মামলার ফাইল রহস্যজনকভাবে গায়েব হয়ে যায় এবং তা উদ্ধারের কোনো সদিচ্ছা দেখানো হয়নি। শুভেন্দু অধিকারীর কাছে তিনি নতুন করে নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে চার্জশিট, কমিশনের রিপোর্ট প্রকাশ, পদোন্নতি পাওয়া অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা, ফরেনসিক পুনঃতদন্ত এবং শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণ ও পুনর্বাসন সহ 6 দফা দাবি জানিয়েছেন। হাইকোর্টের নির্দেশ অমান্যের অভিযোগ। 21শে জুলাইয়ের সভা নিয়ে মমতাদের বড় নির্দেশ বিচারপতি সিংহ রায়ের। 21শে জুলাই ধর্মতলা শহীদ দিবস সমাবেশকে ঘিরে আদালত অবমাননার মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় সহ সংশ্লিষ্ট সব পক্ষকে হলফনামা দাখিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী আগস্ট মাসে মামলাটির পরবর্তী শুনানি হবে। আবেদনকারীদের অভিযোগ, সমাবেশের জন্য শহরের গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ সময় কার্যত বন্ধ রাখা হয়েছিল, যা হাইকোর্টের পূর্ববর্তী নির্দেশের পরিপন্থী। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিংহ রায়ের বেঞ্চ জানায়, সব পক্ষকে লিখিতভাবে নিজেদের অবস্থান জানাতে হবে। উল্লেখ্য, 2018 সালের এক জনস্বার্থ মামলায় হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, কোনো রাজনৈতিক কর্মসূচির জন্য প্রধান রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না এবং জরুরি পরিষেবার চলাচল নিশ্চিত করতে হবে। আবেদনকারীদের দাবি, 2025 সালের 21শে জুলাই এর সভায় সেই নির্দেশ মানা হয়নি। আগস্টের শুনানিতে হলফনামা ও উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ ঠিক করবে আদালত। দেবরাজ চক্রবর্তীর ল্যাপটপে আর্থিক লেনদেনের তথ্য তদন্তে মিলছে একের পর এক নতুন সূত্র। গ্রেপ্তার তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে ঘিরে তদন্তে একের পর এক নতুন তথ্য সামনে আসছে। তদন্তকারী সূত্রের দাবি, তার ল্যাপটপ থেকে বিপুল অঙ্কের আর্থিক লেনদেনের তথ্য এবং ডিসি গ্লোবাল নামে একটি সংস্থার মাধ্যমে প্রভাব খাটিয়ে জমি কেনাবেচা সংক্রান্ত বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। বর্তমানে ওই নথি ও আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারী সূত্রের আরও দাবি, জেরার মুখে দেবরাজ স্বীকার করেছেন যে তার মোবাইল ফোন থেকে একাধিক গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপ চ্যাট মুছে ফেলা হয়েছে। সাইবার বিশেষজ্ঞদের সাহায্যে সেই চ্যাট পুনরুদ্ধারের উদ্যোগ নেওয়া হতে পারে। তদন্তে আরও জানা গিয়েছে, কলকাতা ছাড়ার পর তিনি প্রায় 5টি রাজ্যে ঘুরে বেরিয়েছিলেন এবং শেষ পর্যন্ত এসটিএফ এর হাতে ধরা পড়েন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে প্রায় 20,000 টাকা নগদ, একটি নতুন স্মার্টফোন এবং নতুন সিম কার্ড উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা এখনো আদালতে প্রমাণিত হয়নি এবং তদন্ত চলছে। অন্নপূর্ণা যোজনার ভাতা নিয়ে বড় সিদ্ধান্ত। সিএএ আবেদনকারীদের আশ্বাস মুখ্যমন্ত্রী শুভেন্দুর। অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীদের নিয়ে বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান,
বাংলাদেশ থেকে শরণার্থী হিসেবে এসে সিএএতে আবেদন করা ব্যক্তিদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের সামাজিক ভাতা বন্ধ করা হবে না। একইভাবে যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও ট্রাইব্যুনাল বাতিল ঘোষণা না হওয়া পর্যন্ত ভাতা চালু থাকবে। সুবিধাভোগীর সংখ্যা কমানো হয়েছে বলে ওঠা অভিযোগও খারিজ করেন মুখ্যমন্ত্রী। তার দাবি, একজন সুবিধাভোগীকেও বাদ দেওয়া হবে না এবং ইতিমধ্যেই 1 কোটির বেশি অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে দেওয়া হয়েছে। তবে পুরনো তালিকা খতিয়ে দেখে 27 লক্ষ এমন মহিলার নাম পাওয়া গিয়েছে যারা ভারতীয় নন, ভোটার তালিকায় নেই, মৃত অথবা একাধিক জায়গা থেকে সুবিধা পাচ্ছিলেন। তার দাবি, শুধুমাত্র এই ধরনের নামই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে, কারণ সরকারের টাকা ভারতীয় ছাড়া অন্য কেউ পেতে পারে না। খতিয়ান ও জমির দাগের তথ্য মিলবে বিনামূল্যে, বড় ঘোষণা শুভেন্দুর। পশ্চিমবঙ্গের জমির মালিকদের, বিশেষ করে কৃষকদের জন্য বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, খতিয়ান এবং জমির দাগের তথ্য পাওয়ার জন্য আগের যে আবেদন ফি বা এনকোয়ারি চার্জ নেওয়া হতো তা সম্পূর্ণ মকুব করা হয়েছে। এখন থেকে রাজ্যের যে কোনো নাগরিক অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে ডিজিটালি স্বাক্ষরিত খতিয়ান ও প্লটের তথ্য ডাউনলোড করতে পারবেন। মুখ্যমন্ত্রীর দাবি, এই উদ্যোগের ফলে নাগরিক পরিষেবা আরো স্বচ্ছ, সহজ এবং ঝামেলা মুক্ত হবে। দীর্ঘদিন ধরে জমির তথ্য সংগ্রহ করতে সাধারণ মানুষকে বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো এবং আবেদন ফি, প্রিন্ট আউট চার্জ সহ নানান খরচ বহন করতে হতো। অনেক ক্ষেত্রে দালালদের মাধ্যমেও অতিরিক্ত টাকা খরচের অভিযোগ ছিল। নতুন সিদ্ধান্তে সেই জটিলতা কমবে বলে আশা করা হচ্ছে। কৃষক নেতা ও সাধারণ কৃষকদের মতে, খতিয়ান সংগ্রহ সহজ হলে বিক্রি, উত্তরাধিকার, বন্ধক এবং সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার প্রক্রিয়াও দ্রুত হবে। মুখ্যমন্ত্রী জানান, সরকারের লক্ষ্য ভূমি পরিষেবাকে আরো ডিজিটাল, স্বচ্ছ ও সহজলভ্য করে তোলা। মিড ডে মিলে ডিম ও মাছ নেই কেন? মিড ডে মিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থ মামলা। কলকাতা পৌর এলাকার সরকারি স্কুলগুলিতে মিড ডে মিলে ডিম ও মাছের পরিবর্তে রাজমা ডাল দেওয়ার সিদ্ধান্ত এবং রান্নার দায়িত্ব ইস্কনের মতো বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। মামলাকারীর দাবি, আমিষ খাবারের পরিবর্তে নিরামিষ পদ চালু হলে পড়ুয়ারা পুষ্টির দিক থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে। পাশাপাশি রান্নার দায়িত্ব বেসরকারি সংস্থাকে দেওয়া হলে স্বনির্ভর গোষ্ঠীর হাজার হাজার মহিলা রাঁধুনি ও সহায়িকারা কাজ হারানোর আশঙ্কা রয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের দাবি, মিড ডে মিলের মাথা পিছু বরাদ্দ 6 টাকা 78 পয়সা থেকে বাড়িয়ে 10 টাকা করা হয়েছে এবং ইস্কন মানসম্পন্ন খাবার সরবরাহ করবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ইস্কন রান্না করে খাবে, আপত্তি থাকলে হরে কৃষ্ণ বলবেন না। শুক্রবার শুনানির আগে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিষয়টি খতিয়ে দেখার জন্য সময় চান। আদালত সেই আবেদন মঞ্জুর করে জানায়, মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার হবে। সেবাশ্রয় শিবির নিয়ে অভিষেকের বিরুদ্ধে নতুন মামলা, অননুমোদিত চিকিৎসার অভিযোগ। ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় শিবিরকে ঘিরে নতুন করে মামলা দায়ের হয়েছে। অভিযোগ, অনুমোদন ছাড়াই চিকিৎসা কেন্দ্র পরিচালনা, বেআইনিভাবে চিকিৎসার সরঞ্জাম, ওষুধ, রোগ নির্ণয় যন্ত্রপাতি এবং তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার করা হয়েছে। রায়নগরের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার থানার পুলিশ ভারতীয় ন্যায়িক সংহিতার প্রতারণা, জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে। পাশাপাশি ওষুধ ও প্রসাধনী আইন, পারমাণবিক শক্তি আইন, জাতীয় মেডিকেল কমিশন আইন এবং পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনেও মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগগুলির সত্যতা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে এবং ডায়মন্ড হারবারের এসডিপিও তদন্তভার গ্রহণ করেছেন। উল্লেখ্য, তৃণমূল সরকারের আমলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে সেবাশ্রয় শিবির চালু করেছিলেন, যেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দেওয়া হতো। তবে এই মামলার অভিযোগগুলির সত্যতা এখনও আদালতে প্রমাণিত হয়নি এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। ডিম বর্ষণ ও নিরাপত্তা ইস্যুতে হাইকোর্টে জোড়া মামলা মহুয়া মৈত্রের। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র কলকাতা হাইকোর্টে 2টি মামলা দায়ের করেছেন। প্রথম মামলায় তার অভিযোগ, ডিম বর্ষণের ঘটনায় দায়ের করা এফআইআরে পুলিশ গুরুত্ব দেয়নি, অথচ তার বিরুদ্ধে দায়ের হওয়া পুরনো এফআইআর নিয়ে সক্রিয় হয়েছে। সেই মামলায় আইনি পদক্ষেপের আশঙ্কায় তিনি আদালতের কাছে অন্তর্বর্তী সুরক্ষা চেয়েছেন। দ্বিতীয় মামলায় বিরোধী দলের সাংসদ হিসেবে নিজের এলাকায় নিরাপদে কাজ করার জন্য আদালতের হস্তক্ষেপ চেয়েছেন। বিচারপতি সৌগত ভট্টাচার্য মামলা দায়েরের অনুমতি দিয়েছেন এবং 8ই জুলাই শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য,
গত বুধবার কালীগঞ্জে তৃণমূল কার্যালয়ের সামনে বিক্ষোভ ও ডিম বর্ষণের অভিযোগ ওঠে। মহুয়ার দাবি, বিজেপি কর্মীরা এই ঘটনা ঘটালেও পুলিশ নিষ্ক্রিয় ছিল। অন্যদিকে তার একটি মন্তব্যকে কেন্দ্র করে সাম্প্রদায়িক অশান্তিতে প্ররোচনা ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে আগে থেকেই একটি এফআইআর রয়েছে। সেই মামলায় পুলিশ সক্রিয় হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। ধ্রুব রাঠির বিতর্কিত ভিডিও নিয়ে করা হাইকোর্ট 15 দিনের মধ্যে ভিডিও ডিলিট করার আবেদন। হিন্দু দেবতাদের নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় বড় পদক্ষেপ করেছে দিল্লি হাইকোর্ট। আদালত কেন্দ্রীয় সরকারের গ্রিভেন্স অ্যাপেলেট কমিটি অর্থাৎ জিএসসি কে আগামী 15 দিনের মধ্যে ভিডিওটি সরানোর আবেদনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নির্দেশ দিয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, আদালতের নির্দেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিতর্কিত ভিডিওতে ধ্রুব রাঠির দাবি করেছিলেন ভগবান শ্রীরাম, সীতা এবং ভগবান কৃষ্ণ মাংস ও মদ ভোজন করতেন। আইনজীবী অমিতা সচদেবের অভিযোগ, এই মন্তব্য হিন্দু ধর্মাবলম্বীদের ভাবাবেগে আঘাত করেছে। ইউটিউব আগে জানিয়েছিল ভিডিওটি তাদের কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করেনি। পরে বিষয়টি গ্রিভেন্স অ্যাপেলেট কমিটিতে গড়ায়। শুনানিতে আদালত জিএসসি কে 15 দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়ে আদালতকে জানাতে নির্দেশ দিয়েছে। কেন্দ্রের পক্ষ থেকেও দাবি করা হয়েছে ভিডিওটি সমাজের জন্য ক্ষতিকর এবং বিভাজনমূলক। বর্তমানে ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা 3,24,00,000। ক্লাস 7-এর ছাত্রীকে সিঁদুর পরিয়ে দিল একাদশের পড়ুয়া। ভিডিও ঘিরে বিতর্ক, তদন্তে নেমেছে কর্তৃপক্ষ। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের একটি হাই স্কুলে এক ছাত্র এক ছাত্রীর স্মৃতিতে রং পরানোর ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলেও তার সত্যতা যাচাই করেনি। তবে স্কুল কর্তৃপক্ষ স্বীকার করেছে ঘটনাটি তাদের স্কুলেরই এবং জুন মাসের 27 বা 28 তারিখে স্কুল ছুটির পর শ্রেণীকক্ষে এটি ঘটে। কর্তৃপক্ষের দাবি, ভিডিওতে যেটিকে সিঁদুর বলে মনে হচ্ছে সেটি আসলে রং। স্কুল সূত্রে জানা গিয়েছে ভিডিওতে থাকা ছাত্রী 7ম শ্রেণীর এবং ছাত্র একাদশ শ্রেণীর। ঘটনার পর অভ্যন্তরীণ তদন্ত শুরু করে অভিযুক্ত 2 পড়ুয়া সহ উপস্থিত অন্যান্য শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কয়েক মাস তাদের স্কুলে আসতে নিষেধ করা হয়েছে। এদিকে অভিভাবকদের বিক্ষোভের পর স্কুল কর্তৃপক্ষ বৈঠক করে শৃঙ্খলা এবং নৈতিক শিক্ষা জোরদারের বিষয়ে আলোচনা করছে। স্কুলের টিআইসি ব্রজেন্দ্রনাথ রায় জানান, ঘটনাটি জানার পরেই বৈঠক করা হয় এবং ভাইরাল ভিডিওটি মুছে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, স্কুলে এই ধরনের ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা হচ্ছে না। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকাল। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেল।